বাংলাদেশের ওপর 20% শুল্ক নির্ধারণ অন্তর্বর্তী সরকারের একটি জয়, বলছেন ড্যানি লোভিজ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা গ্রেপ্তার। জানাবো সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় তৃতীয় পক্ষ, আওয়ামী লীগকে ফেরাতে চায় কারা। এবং সর্বশেষ জানাবো প্রভাষক স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ওপর 20% শুল্ক নির্ধারণ অন্তর্বর্তী সরকারের একটি জয়, বলছেন ড্যানি লোভিজ। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের 20% শুল্ক হার নির্ধারণের ঘোষণা অন্তর্বর্তী সরকারের আলোচনায় পদ্ধতির একটি জয়, এ মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ড্যানি লোভিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের ঘোষণার পর বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ওই পোস্টে তিনি লেখেন, শুল্ক কমিয়ে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে গত 4 মাস ধরে আলোচনার মধ্যে এর প্রধান আলোচক ডক্টর খলিলুর রহমান বিভিন্ন দিক থেকে নানা আক্রমণের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, এখন যেহেতু এই আলোচনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য ইতিবাচক ফলাফল বয়ে এনেছে, আমি আশা করি সমালোচকরা তাদের ভুল স্বীকার করবে। জন অফ ড্যানি লোভিজ লেখক, জুলাই সনদের অগ্রগতি, নির্বাচনের তারিখ ঘোষণা এবং শুল্কের বিষয়ে ইতিবাচক খবরের সঙ্গে যারা বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেন তাদের জন্য এটি একটি ভালো সপ্তাহ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা গ্রেপ্তার। গুলশানে 50 লাখ টাকা চাঁদাবাজির মামলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে রাজধানীর ওয়ারি এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি জানান, মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত পরে জানানো হবে। সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় তৃতীয় পক্ষ, আওয়ামী লীগকে ফেরাতে চায় কারা। ভারতে পলাতক মাফিয়া নেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন টিপু মুন্সি। বর্তমান কারাগারে এই টিপু মুন্সিকে ঘিরে রংপুরে গড়ে উঠেছিল বিশাল নেটওয়ার্ক। আওয়ামী লীগের শাসনামলে তারাই থানা, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, ঠিকাদারি, চাঁদাবাজি, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করত। তাদের বেশিরভাগই উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। 2024 সালে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালানোর পর টিপু মুন্সি সহ কয়েকজন নেতা গ্রেপ্তার হন। একসময় দুর্দান্ত প্রতাপশালী নেতা ও ব্যবসায়ী নেতারা পর্দার আড়ালে চলে যান। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা নেতাদের কেউ কেউ রাজনীতিকে ছুটি দিলেও এখন প্রকাশ্যে আসছেন। টিপু মুন্সির রংপুর 4 এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার সাথে কথা হয়। তারা জানান, আওয়ামী লীগের রাজনীতি করার কাফফারা দিচ্ছেন। ছাত্রলীগের রাজনীতি থেকে উপজেলা পর্যায়ে উঠে আসা আওয়ামী লীগের এক নেতা বললেন, হাসিনা নেতৃত্বে রাজনীতি করে যে ভুল করেছি সেটার কাফফারা দিতেই জামায়াতের ফর্ম পূরণ করেছি। নাম প্রকাশে অনিচ্ছুক 4 জন নেতা জানান, তারা মনে করেন শেখ হাসিনা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। দলের নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে তিনি নিজ পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তা নিশ্চিত করে ভারতে পালিয়ে গেছেন। ভারতে পালিয়ে থেকে এখন হুঙ্কার দিচ্ছেন, নেতাদের রাজপথে নামার নির্দেশনা দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা 5ই আগস্ট রাজপথে নামবে। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে রাস্তায় মিছিল নিয়ে নামবে এমন পরিস্থিতি নেই। যারা আওয়ামী লীগ করতেন তাদের অনেকেই বিএনপিতে যাচ্ছেন, কেউ কেউ নিরাপত্তা পালন করছেন, অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তবে বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করে রয়েছেন। জামায়াত থেকে যারা আওয়ামী লীগে যোগদান করছিলেন এমন নেতারা জামায়াতে ফিরে গিয়ে পদ পদবি বাগিয়ে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় কোনো নেতাই হাসিনার নির্দেশনা মানবে না। রংপুরে 20 থেকে 30 বছর ধরে সাংবাদিকতা করেন এমন কয়েকজন গণমাধ্যম কর্মী জানান, উত্তরাঞ্চলের উপজেলা, জেলা পর্যায়ে দূরের কথা বিভাগীয় শহরে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করবে এমন 10 জন নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না। বরং ছাত্র জনতার অভ্যুত্থানে 1400 ছাত্র জনতার মৃত্যুর পরও শেখ হাসিনা নিজের ভুল স্বীকার করে অনুশোচনা না করায় তারা বিক্ষুব্ধ। 2 জন সাংবাদিক জানালেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যবসায়ী নেতাদের বেশিরভাগই জার্সি বদল করেছেন। কেউ কেউ বিএনপি থেকে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। আবার যারা বিদেশে পালিয়ে গেছেন তারাও অবর্ণনীয় দুর্দশায় রয়েছেন। এমন বার্তা দিয়ে আত্মস্বজনদের মাধ্যমে বিএনপিতে যোগদানের চেষ্টা করছেন। রংপুরের মতোই সারা দেশে প্রায় আওয়ামী লীগের রাজনীতির অভিন্ন চিত্র। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ কেউ প্রকাশ্যে থাকলেও অন্যান্য জেলায় দলটির সাংগঠনিক মেরুদণ্ড ভেঙে গেছে।
কিছু ইউটিউবার, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম কর্মী, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ আসছে প্রচারণায় ঝড় তুললেও বাস্তব চিত্র একেবারে ভিন্ন। সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে বিদেশে পালিয়ে থাকা সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা সেখানে থেকে জেলায় জেলায় আওয়ামী লীগের ব্রিগেড গঠন করেছেন। তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। 5ই আগস্ট ঢাকা ঘেরাওয়ের লক্ষ্যে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে। এসবই প্রচারণা। বাস্তবে হাসিনা পালানোর পর আওয়ামী লীগের যেসব নেতা বিদেশে যারা পালিয়ে গেছেন সেখানেও তারা ভালো নেই। বিশেষ করে মোদী সরকার দিল্লিতে শেখ হাসিনাকে ভালোভাবে রাখলেও আওয়ামী লীগের অন্য নেতারা সেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। কয়েকদিন আগে দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু চাপের মুখে বিজেপি সরকার সে সংবাদ সম্মেলন করতে দেয়নি। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দেওয়ায় মোদী সরকারের কড়া সমালোচনা করেছেন। ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রচার করছে ভারতে পলাতক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, ছাত্রনেতা, যুবনেতা মিলে কয়েকশো নেতা আসেন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ বিভিন্ন শহরে বাসা ভাড়া নিয়ে থাকছেন। বাংলাদেশ থেকে পালিয়ে আসায় পুলিশি গ্রেপ্তার এড়ানোর নিশ্চয়তা নিয়ে বাড়ির মালিকরা দ্বিগুণ তিনগুণ বেশি ভাড়া নিচ্ছেন। গণভবনে শেখ হাসিনার একসময় এপিএস ছিলেন, পরবর্তীতে এমপি হন এমন একজন বিদেশ পালানো সাবেক এমপি সম্প্রতি পরিচিত গণমাধ্যম কর্মীকে ফোন করেছিলেন। তিনি জানান, টাকা পয়সার সমস্যা না হলেও বিদেশে যারা পালিয়েছেন তারা খুবই খারাপ অবস্থায় রয়েছেন। কেউ কেউ এমন পরিস্থিতির জন্য হাসিনাকে দায়ী করেছেন। কেউ কেউ বিএনপি ও জামায়াতের সাথে পর্দার আড়ালে সমঝোতা করে দেশে ফেরার চেষ্টা করছেন। আবার অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। নাম প্রকাশে ওই নেতা জানান, শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত হওয়ার নির্দেশনা দিলেও বাস্তবতা ভিন্ন। পলাতক নেতাদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতি করবেন না এমন বক্তব্য দিচ্ছেন এবং হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় যেসব প্রচারণা হচ্ছে আওয়ামী লীগ 5ই আগস্ট ঘিরে সংগঠিত হচ্ছে, এসব ফেক প্রচারণা। ওইসব প্রচারণার সঙ্গে বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের সম্পর্ক নেই। উত্তরাঞ্চলের একটি আসনের এমপি ছিলেন, বর্তমানে আসামে বাসা ভাড়া নিয়ে থাকছেন এমন একজন আওয়ামী লীগ নেতা একজন সাংবাদিককে জানান, তিনি মনে করেন আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এমন প্রচারণা সোশ্যাল মিডিয়ায় তৃতীয় কোনো পক্ষ ছড়াতে পারে। রাজনৈতিক কৌশলের কারণে তারা এমনটি ছড়াতে পারে, কারণ জাতিসংঘের তদন্তে 1400 মানুষকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির কয়েকটি মামলায় বিচার দ্রুত গতিতে চলছে। রাজনৈতিক কৌশলের কারণে তারা এমনটি ছড়াতে পারে, কারণ জাতিসংঘের তদন্তে 1400 মানুষকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির কয়েকটি মামলায় বিচার দ্রুত গতিতে চলছে। এমন অবস্থায় হাসিনা দেশে ফিরবেন বা আওয়ামী লীগ নেতার নির্দেশে আন্দোলনে মাঠে নামবে এমন একটি দিবা স্বপ্ন বরং যারা বিএনপিকে ঠেকিয়ে আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সেই এনসিপি ও জামায়াত নির্বাচনে পেছানোর লক্ষ্যে পর্দার আড়াল থেকে এমন প্রচারণা চালাতে পারে। জানতে চাইলে জাতীয়তাবাদী সমমনা 12 দলীয় জোটের নেতা ও গণদলের চেয়ারম্যান আবু তাহের মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী বলেন, 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় বলতে পারি আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা যারা বিশ্বাস করে তারা বোকা স্বর্গে বাস করছে। আওয়ামী লীগে বিদেশে পলাতক অনেক নেতাই এখন মনকষ্টে আছেন, তারা হাসিনার ওপর চরম ক্ষুব্ধ। তবে আমার মনে হয় যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি তুলছেন আওয়ামী লীগ আসছে এমন প্রচারণা তারাই করছেন, কারণ আওয়ামী লীগ নেতারা এইটুকু বলছেন তাদের সহসা ফেরার কোনো সুযোগ নেই। আর আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বিএনপি কি বসে থাকবে? এর আগে আওয়ামী লীগ রাজপথে বিশৃঙ্খলা করতে পারে এমন প্রচারণা সতর্ক করে দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। প্রভাষক স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে প্রভাষক স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সরওয়ার হোসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদ্রাসায় চাকরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সরওয়ার হোসেন একমাত্র সন্তান সহ বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল দীর্ঘদিন ধরে। বিকেলে ওই কলহের জেরে স্বামী সরওয়ার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলে মারা যান সালমা আক্তার। হত্যাকাণ্ডের পর বাসার দরজা জানালা বন্ধ করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান সরওয়ার। পরে বৃহস্পতিবার মধ্যরাতে থানায় হাজির হয়ে পুলিশের কাছে সবকিছু স্বীকার করেন তিনি। বাউফল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম জানান, সরওয়ার হোসেন থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করি, আর শিশুটিকেও পুলিশ হেফাজতে নিই। বাউফল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম জানান, সরওয়ার হোসেন থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করি, আর শিশুটিকেও পুলিশ হেফাজতে নিই।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।